সোদপুরে শুটআউট রাত 11:30 নাগাদ সোদপুর ট্রাফিক মোড়ে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চলে। একজনকে সঙ্গে নিয়ে বাইকে করে বাড়ি ফিরছিলেন পরিতোষ দাস। ট্রাফিক মোড়ের কাছে একটি খাবারের দোকানের সামনে খাবার নিয়ে দাঁড়িয়েছিলেন। সেই সময় একটি বাইকে 3 যুবক এসে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। অভিযোগ, পরপর 4-5টি গুলি করে চম্পট দেয় তারা। এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টিও সামনে আসছে। যেটা জানতে পারা যাচ্ছে, বিকাশ সিং নামে এক ব্যক্তি, যিনিও তৃণমূল কংগ্রেসের কর্মী, দীর্ঘদিন ধরেই ওই ব্যবসায়ীকে হুমকি দিচ্ছিলেন। ইতিমধ্যেই গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে কলকাতায়। এই মুহূর্তে সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরুণ ঘোষ। আমরা কথা বলে নেব তার সঙ্গে। অরুণ, জানতে চাইব যেমন ঘটনা সম্পর্কে, পাশাপাশি ওই ব্যক্তি যার 3টি গুলি লেগেছে বলে জানতে পারা যাচ্ছে, তারই বা এই মুহূর্তে শারীরিক পরিস্থিতি কোন জায়গায় রয়েছে, কোন পর্যায়ে রয়েছে? হ্যাঁ, দেখো, যখন গুলি লাগে তখন তাকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতা একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। কিন্তু তার একটি গুলি কিন্তু বের করা হয়ে গেছে এবং প্রথমে বলা হয়েছিল যে 3টি গুলি লেগেছে, কিন্তু দেখা যায় এই পায়ের পেছন দিকে যে গুলিটা রয়েছে সেটা কিন্তু এখনো বের করতে পারেনি। তবে তার আশঙ্কা অনেকটাই কমে গেছে, যে তার যে বিপদটা ছিল সেটা অনেকটাই কেটে গেছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে কিন্তু পরিবারের সূত্রে। এছাড়াও জানতে চাইব যে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠছে, বিকাশ সিং লাগাতার হুমকি দিত এই ইমারতি ব্যবসায়ীকে। ব্যবসায়ী শত্রুতা নাকি এর পেছনে রাজনীতি রয়েছে, কি জানতে পারছো এই বিষয়ে? হ্যাঁ, দেখো, পরিবার কিন্তু সে কথাই বলছে যে রাজনৈতিক শত্রুতার কারণ হচ্ছে এটাই। কারণ হচ্ছে যে পরিতোষ হচ্ছে তৃণমূলের একনিষ্ঠ কর্মী এবং যার বিরুদ্ধে অভিযোগ উঠছে বিকাশ সিং, সে কিন্তু টিটাগড় ছাত্র তৃণমূলের কিন্তু প্রেসিডেন্ট। তার বিরুদ্ধে অভিযোগ, সে কিন্তু অনেকদিন ধরেই তাকে হুমকি দিচ্ছিল, এমনটাই কিন্তু তার বাড়ির লোক এবং বন্ধু বান্ধবরা কিন্তু জানাচ্ছে। ঠিক কি নিয়ে এই রাজনৈতিক শত্রুতা, সে বিষয়ে কিছু জানতে পারছো? হ্যাঁ, দেখো, দুজনই তৃণমূল। সোদপুরে একজন টিটাগড়ের তৃণমূল কর্মী, অপরজন কিন্তু সোদপুরে পানিহাটির তৃণমূল কর্মী। এখন তাদের মধ্যে কি নিয়ে বচসা সেটা কিন্তু এখন প্রাথমিক পুলিশও কিন্তু সেটা ধন্দে রয়েছে। পরিবারের লোক, এদের মধ্যে কিন্তু দুজনের মধ্যে কিন্তু আগে একসময় কথা হতো, এরকম কিন্তু জানা যাচ্ছে। কিন্তু কেন তাদের মধ্যে শত্রুতার মন হলো, যদি গুলিতে গিয়ে তাদের এই সমাপ্তি হতে চাইলো, সেটা কিন্তু খতিয়ে দেখছে খড়দা থানার পুলিশ। অভিযোগ এখনো পর্যন্ত দায়ের করা হয়েছে কি? হ্যাঁ, পরিবারের পক্ষ থেকে কিন্তু খড়দা থানায় বিকাশের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, কিন্তু বিকাশকে কিন্তু এখনো পুলিশ তাকে ধরতে পারেনি। ধন্যবাদ তোমাকে অরুণ ঘোষ। আমাদের প্রতিনিধির সঙ্গে কথা হচ্ছিল। দুই তৃণমূল নেতা, তাদের মধ্যে কোনো একটা শত্রুতা এবং সেই শত্রুতার জেরেই ঘটনা ঘটেছে, এমনটাই কিন্তু পরিতোষ দাস নামে ওই ব্যক্তি, যিনি গুলিবিদ্ধ হয়েছেন, তৃণমূল কংগ্রেসের কর্মী, তার পরিবারের দাবি। স্থানীয় বাসিন্দারা কি বলছেন এই ঘটনা সম্পর্কে, কিভাবে ঘটলো ঘটনা, একবার শুনে নেব। কাস্টমার ঘেরছিল, দোকান থেকে করছিলাম, তখন দেখে হাফ করে গুলি আওয়াজ হয়েছে। কাস্টমার বলছে গুলি চলছে, গুলি। আমি বাস সিধে ওদিকে পালিয়ে গেছি, এইদিকে সব এইদিকে পালিয়েছে, আমি ওদিকে পালিয়ে গেছি পাম্পে। দুইটা তো শুনলাম, বাস আমি সিধে পাম্পে, আর দেখিই নি। না, পরে তো এরাই জানে যায় এখানে ছিল। আমি তো তখন পরে দোকান বন্ধ করে সিধে করে নিলাম, কিছুই জানি নি। ওই দেখলাম সব ওইখানে পড়ে রয়েছে, খুন এখানে লাগা ছিল, বাস এটাই দেখেছি। খাবার নিতে গেছিলো মেয়ের জন্য, তো ওখান থেকে দোকান থেকে খাবারটা নিয়ে, মানে ইউটার্ন নিয়ে গাড়িটা নিয়ে যাচ্ছিল। ইউটার্ন নিয়ে যখন একটা পেট্রোল পাম্প আছে, কৃষ্ণার পাম্প বলে, ওখানে এসছে, তখন একটা স্করপিও গাড়ি এসে প্রথমে রাস্তাটা ব্লক করে, আর ইতিমধ্যে একটা বাইক আসে পিছন থেকে, এসে সামনে দাঁড়িয়ে গুলি করে দেয়। 3 থেকে 5 জন, 2 জন গাড়িতে ছিল স্করপিওতে, আর 3 জন বাইকে ছিল। কাউকেই ধরা যায় না, পিছনে পুলিশ তাড়া করেছিল, কিন্তু পুলিশ ধরতে পারেনি। নদিয়ায় অসতর্কতার বলি মহিলা কনস্টেবল। কৃষ্ণনগরের জেলা পুলিশ লাইনে সার্ভিস রাইফেলের গুলিতে এক মহিলা কনস্টেবলের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তাকে শক্তিনগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা চলাকালীনই তার মৃত্যু হয়। কিভাবে ঘটল ঘটনা জানবো আমাদের প্রতিনিধি রঞ্জিত সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে। কি জানতে পারছো এই বিষয়ে রঞ্জিত? দেখো, জানা যাচ্ছে দেবশ্রী ঘোষ কৃষ্ণনগর যে পুলিশ লাইন রয়েছে সেখানে কর্মরত ছিলেন। আর সকালে নিজের যে সার্ভিস রাইফেল রয়েছে, সেই রাইফেলে গুলি ভরার সময় এই বিপত্তি হিসেবে জানতে পারা যাচ্ছে। এরপরে গুলিটা পেটে লাগে এবং তার হাতের মধ্যেও লাগে। তাকে সেখান থেকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। কিছুক্ষণের পরে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তবে এই ঘটনা কি ঘটলো এখনো পর্যন্ত কিন্তু পুলিশের তরফ থেকে কোনো কিন্তু বিবৃতি বা কোনো রকম কিন্তু বক্তব্য দেওয়া হয়নি। ধন্যবাদ রঞ্জিত।
রাজ্য রাজনীতির খবরে চোখ রাখতেই হচ্ছে। টার্গেট 42-42 কিভাবে লক্ষ্য পূরণ, কোন পথে চলবে প্রচার, দলীয় প্রার্থীদের সঙ্গে বৈঠকে রূপরেখা স্পষ্ট করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী সরকারের যেসব সিদ্ধান্ত আম আদমির বিরুদ্ধে গিয়েছে তা নিয়ে জোরদার প্রচারের নির্দেশ। নোট বাতিল, রাফাল আর মেরুকরণ নিয়েও গেরুয়া শিবিরকে ব্যতিব্যস্ত রাখবে তৃণমূল। লক্ষ্যটা স্পষ্ট, মানুষের মন বুঝে চললে লক্ষ্য পূরণেও অসুবিধা হবে না। সেভাবে তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেসের রণনীতি। এবারও প্রার্থী তালিকায় বেশ কিছু নতুন মুখ, তবে তাতে প্রচার কৌশল বদলাচ্ছে না। এক্ষেত্রে তৃণমূল সুপ্রিমোর অবস্থান স্পষ্ট। তার বক্তব্য, গত 5 বছরে মোদী সরকার বহু জনবিরোধী সিদ্ধান্ত নিয়েছে। নোট বাতিল, আধার বাধ্যতামূলক করার চেষ্টায় মানুষের হয়রানি, একে হাতিয়ার করেই প্রচার চলবে। দলীয় প্রার্থীদের নিয়ে বৈঠকে প্রচারের রূপরেখা স্থির করে দিয়েছেন তৃণমূল নেত্রী। টার্গেট 42-42, আর তাই রাজনৈতিক অভিমুখ থেকে প্রচারের কৌশল বা প্রচারের বিষয়বস্তু এ সবই নতুন এবং পুরনো প্রার্থীদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে আলোচনা সারলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। Declared emergency is better than the undeclared super emergency, and in our country the undeclared super emergency is going on under Modi Amit Babu Raj. इसको क्वेश्चन का रिप्लाई पहले देना चाहिए। রাফাল দুর্নীতি, মেরুকরণের রাজনীতি ও অসহিষ্ণুতার মতো ইস্যুকেও হাতিয়ার করবে তৃণমূল কংগ্রেস। বাংলায় বিজেপির পাল্টা কৌশল হিসেবে এই পথে হাঁটার ভাবনা। তৃণমূলের ঘরে বিজেপির হানা। গত কয়েকদিন ধরে এই জল্পনা চললেও একে আমল না দেওয়ারই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। Modi should lose the battle and Modi must go out from the Prime Minister chair. Let the public leader be chosen and let there is a democratic government in the center. That is our motto. সূত্রের খবর, এলাকার সমস্যা ও চরিত্র বিশ্লেষণ করে প্রার্থীদের প্রচারের অভিমুখও বেঁধে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। দলের পর থেকে ভোটের প্রচারে ঝাঁপাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জনপ্রতিনিধিদের প্রতি তার নির্দেশ, সব সময় মানুষের পাশে, মানুষের মধ্যে থাকতে হবে। সেটাই সবচেয়ে বড় প্রচার। নিউজ 18 বাংলা। বিজেপি কোনো ফ্যাক্টরি নয়, এবারের ভোটে বামেরাই তৃণমূলের প্রধান প্রতিপক্ষ, বলছেন তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারী। আজ নন্দীগ্রাম দিবসে নন্দীগ্রামের মাটি থেকেই আনুষ্ঠানিকভাবে ভোট প্রচার শুরু করবেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারী। 2007 সালে আজকের দিনেই জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল 14 জনের। 2016 সালে দাদা শুভেন্দু অধিকারীর ছেড়ে দেওয়া তমলুক আসনে উপনির্বাচনে জয়ী হয়ে প্রথমবার সাংসদ হন শিশির অধিকারীর সেজ ছেলে দিব্যেন্দু অধিকারী। গতকাল রাতে বহিষা দলের দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঘরোয়া বৈঠকে প্রচার কৌশল ঠিক করেন দিব্যেন্দু। বামেদেরই প্রধান প্রতিপক্ষ মনে করা হচ্ছে, তিনি যেটা জানাচ্ছেন, নিজের জয় নিয়ে 100% নিশ্চিত দিব্যেন্দু অধিকারী। আমরা মুখোমুখি তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারী। পরপর 3 বার বিধানসভায় লড়েছেন, এবার নিয়ে 2 বার লোকসভায় লড়তে চলেছেন, তার আগে পুরসভায় লড়েছেন। দলীয় কর্মীদের নিয়ে বৈঠক এবং তারপরে নেমে পড়লেন প্রচারে নেমে মূলত কি বলছেন? দেখুন, মুখ্যত আমরা যেটা বলছি, বাংলায় যে উন্নয়ন, কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় যে ধরনের উন্নয়ন সংগঠিত করতে পেরেছেন, বাংলার প্রতিটা বুথ, প্রতিটা গ্রাম, প্রতিটা পাড়া, প্রতিটা মহল্লা, এবং আমরা মনে করি প্রতিটা পরিবারে তিনি পৌঁছতে পেরেছেন উন্নয়ন নিয়ে, সে কথা মানুষের কাছে বলবো। আর কেন্দ্রীয় সরকার যে বঞ্চনা আমাদের উপরে করেছে, যে কেন্দ্রীয় সরকার নন্দীগ্রামের রেল প্রকল্প করতে দেয়নি, বন্ধ করে দিয়েছে। হলদিয়াকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, একটা তার বিরাট স্বপ্ন ছিল, সে স্বপ্নকে বাস্তব করতে দেয়নি। আর যারা নির্বাচনে লড়তে আসেন, নির্বাচনের সময় যারা ভোটের মুখে ভোট পাখি হিসেবে যারা আসে, যাদের আমরা মনে করি সারা বছর আমরা দেখতে পাই না, 365 দিন 24 ঘন্টা আমরা মানুষের সাথে থাকি তৃণমূল কংগ্রেস, অতএব তাদের ভোট চাওয়ার অধিকার আছে বলে আমরা মনে করি না। 3 বার বিধানসভায় গিয়েছেন, লোকসভায় দ্বিতীয়বারের জন্য দাঁড়ালেন। এবারে কি নির্বাচন একটু টাফ? আমার কাছে কোনো নির্বাচন টাফ মনে হয় না। আমি প্রথমবারও যখন নির্বাচন লড়েছিলাম তখন একই কথা। 2016 সালে আপনারা সকলেই জানেন, গেল রব উঠেছিল বাংলায়। কংগ্রেস সিপিএম এক হয়েছিল, সমস্ত বিরোধী শক্তি এক হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করবে বলে একটা প্রচার চালাচ্ছিল। মানুষ রায় দিয়েছিলেন, সে রায়ে ব্যাপক হারে মমতা বন্দ্যোপাধ্যায় 211টি আসনে নির্বাচিত হয়ে বাংলায় ক্ষমতায় এসেছিলেন দ্বিতীয়বারের জন্য। এবারেও মনে করি
ওসব গিমিক প্রচার চলছে, এক ধরনের ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়া, কিছু মানুষকে দিয়ে মোদি তার চক্রান্ত করছে, একটা প্রচার চালাচ্ছে। কোথাও বলছে 23, কোথাও বলছে 21, কোথাও বলছে 22, এসব কথা ওদের নেতারা বলে যাচ্ছেন। আর ওদের কাছে বাঙালি কোনো নেতা নেই, ওদের কাছে যা আছে দিল্লি থেকে ভাড়া করা, বিহার থেকে ভাড়া করা, উত্তরপ্রদেশ থেকে ভাড়া করা নেতা নিয়েছে। বাংলার মাটিতে নির্বাচন হয় না। এ মাটি সতীশ সামন্তের মাটি, সুশীল ধারার মাটি, এ পরীক্ষিত মাটি। এই মাটিতে এ ধরনের লোকদের কোনো স্থান নেই। নন্দীগ্রাম যদি আপনার অ্যাডভান্টেজ হয়, ডিসঅ্যাডভান্টেজ বলছে যে রাজনৈতিক মহল বলছে যে হলদিয়া, ওখানে আপনাদের ভালো রেজাল্ট। এখন আমরা 2016 বিধানসভায় হলদিয়া হেরেছিলাম, আমরা হেরে শিক্ষা নিয়েছিলাম। তারপরে আমরা লোকসভার উপনির্বাচন করেছি, পুরসভার নির্বাচন করেছি। আপনারা জানেন নির্বাচনের ফলাফল কি হয়েছে। আমি খুব আত্মবিশ্বাসী হলদিয়া সম্পর্কে। হলদিয়াতে যে যতই করে হলদিয়া তৃণমূল কংগ্রেস অনেক বেশি ভোটে এগিয়ে থাকবে। বিজেপি না সিপিএম কে থাকবে আপনার সঙ্গে? সিপিএম এর সাথে লড়াই হবে। আমি মনে করি যেখানে বিজেপির কোনো অস্তিত্ব নেই। কিন্তু বিজেপি যেভাবে উত্থান দেখতে পাচ্ছি, আপনাদের কাছে উত্থান, আমি বলি ওদের উত্থান নেই, ওদের পতন ঘটছে, সর্বত্রই পতন ঘটছে। আপনারা দেখুন, পরিসংখ্যানগতভাবে আপনারা ইলেকট্রনিক্স মিডিয়ার সাথে যুক্ত, আপনারা ভালো করে বলতে পারবেন যে ওরা শুধু মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যে আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের ভোট বেড়ে যাচ্ছে, আমাদের সাথে লোক এসে যাচ্ছে। এসব মিথ্যা কথা। পরপর কটি রাজ্যে তো নির্বাচন সাম্প্রতিক সময়কালে হয়েছে, সেই নির্বাচনের ফলাফল কি বলছে? নরেন্দ্র মোদীর পক্ষে রায় গেছে। গুজরাটে তো সরকারটা যেতে বসছিল, অল্প কয়েকটা আসনের জন্য মুখ বেঁচেছে ওদের কাছে। নরেন্দ্র মোদী যে রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, যেখান থেকে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, আমি মনে করি সব ভুল ধারণা। মানুষ প্রমাণ করবে 23শে মে যখন গোনা হবে, যখন রেজাল্ট বেরোবে, তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে হবেন তার নির্ণায়ক শক্তি হবেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে যুবক প্রার্থী, তিনি ইতিমধ্যে একাধিক নির্বাচনে দাঁড়িয়েছেন। এবারের নির্বাচনে সেই একই কথা তার মুখ থেকে ঝরে পড়ল, আত্মবিশ্বাস, আত্মবিশ্বাস এবং আত্মবিশ্বাস। ক্যামেরায় প্রদীপ ভৌমিকের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। জলপাইগুড়ি কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিজয় চন্দ্র বর্মনকে স্বাগত জানাতে জলপাইগুড়ি স্টেশনে তৃণমূল কর্মীদের ভিড়। এ নিয়ে দ্বিতীয়বার জলপাইগুড়ি কেন্দ্র থেকে প্রার্থী হলেন বিজয় চন্দ্র বর্মন। বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গ এক্সপ্রেসে কলকাতা থেকে জলপাইগুড়িতে আসেন তিনি। স্টেশনে নামতেই ফুলমালা নিয়ে তাকে বরণ করে নেন তৃণমূল কর্মীরা। স্টেশন রোড থেকেই প্রার্থীকে নিয়ে শুরু হয়ে যায় প্রচার।